सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। আমরা গ্রহদের একটা বিশেষ যে অবস্থা অর্থাৎ যে কম্বাস্ট প্ল্যানেটস অস্তমিত অস্তগত যে অবস্থা সেই নিয়ে আলোচনা শুরু করেছি। কারণ বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি 7 মে থেকে 6 জুন অবধি কম্বাস্ট থাকছেন এবং এই যে বৃহস্পতির কম্বাস্ট অবস্থান বৃষরাশিতে, এই অবস্থানকালীন বৃষরাশির অধিপতি মালিক গ্রহ শুক্র প্রবেশ করবে 19 মে। এখানে 12 জুন অবধি বৃহস্পতি আর শুক্র দেবগুরু দৈত্যগুরু একত্রে অবস্থান করবেন এবং শুক্র যে প্রবেশ করবে নিজের 30 ডিগ্রি বৃষরাশিতে স্বগৃহে, শুক্র কিন্তু অস্তমিত অবস্থাতেই কম্বাস্ট ভেনাস প্রবেশ করবে এবং 6 জুন অবধি জুপিটার রেট্রোগ্রেড থাকবে, জুপিটার কম্বাস্ট থাকবে আর 12 জুন ভেনাস এক্সিট করাকালীন অবধি কিন্তু কম্বাস্ট থাকবে। তো এই যে পুরো ফেজটা 19 মে থেকে 12 জুন আমরা কিন্তু কম্বাস্ট অস্তমিত অস্তগত অবস্থায় মোটামুটি এই দুটো হেভিওয়েট যে প্লেয়ার্স আছে টাইটান্স দেবগুরু দৈত্যগুরু, এনাদের যে এনার্জি, যে এনাদের যে যৌথ অবস্থা, তার কারণে যে ফলাফল যে রেজাল্টস, সেটা কিন্তু আমরা কম্বাস্ট প্ল্যানেট হিসেবে আমাদের দেখতে হবে। এটা কিন্তু নর্মাল সাধারণ স্বাভাবিক অবস্থান নয়। যেরকম মার্গী গতির গ্রহ আর বক্রী গতির গ্রহর মধ্যে বক্রগতির গ্রহের মধ্যে একটা পার্থক্য থাকে, কারণ গ্রহের গতিটাই পরিবর্তন হয়ে গেছে। সেরকম কম্বাস্ট প্ল্যানেটসকে স্বাভাবিক নন কম্বাস্ট প্ল্যানেটসের মতো দেখলে কিন্তু টেকনিক্যালি ভুল। তো এই কম্বাসশন যে ফেনোমেননটা, সেটা বুঝতে হবে রেট্রোগ্রেশনের মতো বক্রগতির মতো অস্তমিত হওয়ার যে প্রসেসটা, এটা কিন্তু রেজাল্ট নিয়ে ভাবলে হবে না। এটা আউটপুট টাইম না, এটা ফসলের সময় না, এটা হচ্ছে ইনপুটের টাইম, এটা চাষের সময়। জমিকে ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইয়োর ফিল্ড। আমরা যেহেতু কখনোই চাষের কথা ভাবি না, ইনপুটের কথা ভাবি না, সবসময় আউটপুটের দিকে তাকিয়ে আছি, ফলাফল কী হবে, গোচর ফল কী হবে, এই আমাদের যে দৃষ্টিভঙ্গিটা, আমাদের যে অ্যাটিটিউডটা, মানসিকতাটা, তার কারণে আমরা যা এক সময় চাষ করেছি, ভুল ঠিক ভালো মন্দ প্লাস মাইনাস, তার ফলই কিন্তু আমাদের পেয়ে যেতে হচ্ছে এবং আমরা ভালো ফলটা চাই, উৎকৃষ্ট ফলটা চাই, কিন্তু সেই ভালো ফসল, উৎকৃষ্ট ফসলের জন্য যে জমির উর্বরতা প্রয়োজন, যে জমির উপর একটা প্রস্তুতি কাজ করার প্রয়োজন, সেটা আমরা কখনোই করি না, করার কথা ভাবিও না। তো রেট্রোগ্রেশনের মতো কম্বাসশন ইজ অলসো আ টাইম when you have to think about the input। এবং যেটা বৃহস্পতি কম্বাসশনের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম, যে যেহেতু আমরা নিজেদের হোমওয়ার্কটা করি না, ডিউ ডিলিজেন্সটা মেনটেন করি না, সেই জন্য স্বয়ং রাজা, স্বয়ং রবি সূর্য আমাদের একটা কারেকশনের ফোল্ডে নিয়ে আসে। ঠিক যেইভাবে শনি 29.5 বছর পর পর একটা স্যাটার্ন রিটার্ন হয় এবং আপনার চন্দ্রের অবস্থান অনুযায়ী আপনার 7.5 হবে এবং ঢাইয়া হবে। কারণ আমাদের যে মানব যোনির কারণে যে দায়িত্বটা থাকে, যে দায়বদ্ধতা থাকে, যে যোনির যে মর্যাদা রক্ষার ব্যাপার থাকে, সেটা যেহেতু আমরা করি না, সুতরাং স্যাটার্ন আর সান দুজনকেই আমাদের একটা কারেকশন ফোল্ডের মধ্যে, কারেকশন ফেজের মধ্যে নিয়ে যেতে হয়।
এখন এই ভেনাস, শুক্র যখন কম্বাস্ট হবে, ওই যে ইনভিজিবল হয়ে যাবে, দেখা যাবে না, এতটাই সে সূর্যের কাছে চলে যাবে, ওই এক্লিপসের মতো। ইটস অ্যান অকাল্টেশন। রাহুকেতু যখন গ্রাস করছে তখন আমরা সেটাকে ম্যালেফিক বলছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে অদৃশ্য হয়ে যাওয়া। এখন শুক্র যখন অদৃশ্য হয়ে যাবে তখন যে হিডেন অ্যাসপেক্টটা, কম্বাসশনে অস্তগত প্ল্যানেটসের মধ্যে মেন জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এখানে একটা বিশেষ ব্যাপার আছে। কিছু মানুষের ক্ষেত্রে কিছু বিশেষ প্রারব্ধ থাকবে, সেখানে এক্সেপশনাল রেজাল্টস হবে, সেটা জন্মগত। আর গোচরে যখন কম্বাস্ট হচ্ছে তখন এই অদৃশ্য হয়ে যাওয়া, ইনভিজিবল হয়ে যাওয়া, এই সিক্রেসির যে ব্যাপারটা, হিডেন, গুপ্ত সম্পর্ক হওয়া, ব্ল্যাক মানি, কিছু বিলাস দ্রব্য, লাক্সারি আইটেমস কেনা, সেগুলো ডাইভালজ না করা, অন্য লোকে জানলো না, লুকিয়ে লুকিয়ে কাজ করা, লুকিয়ে লুকিয়ে সম্পর্ক, এই জায়গাগুলো বৃদ্ধি পাবে। ভেনাস যেহেতু রিলেশনশিপ, ফাইন্যান্স, অবৈধ সম্পর্ক, অবৈধ অর্থ, এই জায়গাগুলো, এবং রুলস রেগুলেশনস, নিয়ম নীতিকে উল্লঙ্ঘন করে কাজকর্ম, এইটা শুক্রের বা গ্রহের প্রবণতা হবে। কেন প্রবণতা হবে? কারণ সূর্য যেহেতু তাকে কারেকশন ফোল্ডে নিয়ে আসছে, তাকে ইন্ডিপেন্ডেন্টলি স্বতন্ত্রভাবে অপারেট করতে দিচ্ছে না, সেই ফ্রাস্ট্রেশনে সে আরও তার জোর, তার আধিপত্য দেখাবার প্রয়াস করবে, চেষ্টা করবে, কিন্তু সেটা ভুল। এই সময়টা সূর্যের কাছে সারেন্ডার, সমর্পণটাই মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা একটা পেনফুল প্রসেস। পিউরিফিকেশন, কারেকশন, সংশোধন, সংস্কার সবসময় পেনফুল প্রসেস, কিন্তু এই পেনফুল প্রসেসের মধ্যে দিয়ে না গেলে আপনার লং টার্ম যে গেনটা সেটা আপনি কখনোই পাবেন না, এক্সপেক্ট করাটাও ভুল। তো রেজাল্টস ইন্টেন্স হবে এবং অধিক হবে যাদের জন্মকালীন গ্রহ কম্বাস্ট আছে, যাদের বৃহস্পতি অস্তমিত, যাদের শুক্র অস্তমিত, তারা বেশি এই রেজাল্টটাকে, এই গোচর ফলটাকে অনুভব করবে। তো রিলেশনশিপসের জায়গায় নানান রকম সমস্যা, রিলেশনশিপ লুকোনো, এই যে শুক্র বৃষ রাশিতে, রাহুর একটা প্রভাব বৃষ রাশিতে আছে, রাহু এখানে তুঙ্গস্থ হয়, তারপর রাহু মঙ্গল অঙ্গারক যোগ করে বসে আছে মীন রাশিতে। সুতরাং নানান রকম এই রিলেশনশিপ ইত্যাদি নিয়ে সমস্যা। সেলুলয়েড জগতে, ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে, ডান্স, মিউজিক, অ্যাক্টিং, লিটারেচার, এই জগতে নক্ষত্র পতন হওয়ার একটা সম্ভাবনা, বা নক্ষত্র পতন যদি নাও হয়, কোনো সিরিয়াস ইলনেস, কোনো ক্রিয়েটিভ সেলিব্রিটির কোনো ইলনেস, অভিনেতা অভিনেত্রীর কোনো ইলনেস, ফিনান্সিয়াল স্ক্যাম হতে পারে, এই সময় এক্সপোজড হতে পারে। এই জায়গাগুলো ইম্পর্ট্যান্ট, এবং একেবারে এই শুক্রের যে এক্সপ্রেশনটা, যে অভিব্যক্তিটা, সেইটা যেহেতু রবি ব্লক করে দেবে, শুক্রের মধ্যে যে প্যাশন, যে রাজসিক তামসিক ভাবটা, সেটাকে দমন করে সাত্ত্বিক ভাবটাকে প্রকাশ করার জন্য সূর্য যে কর্তৃত্বটা করবে,
তার ফলটা কিন্তু মেটেরিয়ালিস্টিক হয় না, সেটা একটু আধ্যাত্মিক, স্পিরিচুয়ালাইজড, এটা ডিভিনাইজ করার একটা প্রসেস। তো একটা অ্যাডভান্টেজ শুক্রের থাকবে যে শুক্র 19শে মে যেহেতু নিজের স্বক্ষেত্রে প্রবেশ করবে, এখানে সে একটা প্রোটেকশন পাবে। এটাকে অ্যাস্ট্রোলজিক্যাল টার্মে বলা হয় চ্যারিয়ট স্ট্যাটাস। তো সে চ্যারিয়ট স্ট্যাটাসে থাকবে বলে তার একটা প্রোটেকশন থাকবে, একটা ইমিউনিটি থাকবে। কিন্তু এই সময় শুভ কাজ কিন্তু নিষিদ্ধ। যেরকম আমরা চৈত্র মাসে, ভাদ্র মাসে, পৌষ মাসে, মল মাসে, পিতৃপক্ষে যে শুভ কাজ আমরা করি না, বিরত থাকি, সেরকম শুক্র আর বৃহস্পতি, দেবগুরু দৈত্যগুরু যখন কম্বাস্ট হয় তখন শাস্ত্র বলছে শুভ কাজ না করতে। এই শুক্রের যে অবস্থান, এখানে বৃহস্পতি আর শুক্রের মধ্যে শুক্র একটা আপার হ্যান্ডে থাকবে বিটুইন 19th মে অ্যান্ড 12th জুন। কয়েকটা ডেটস আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা খুব ক্রিটিক্যাল শুক্রের জন্য। 3rd, 4th, 5th, 6th জুন, এই 4টে দিন, 3, 4, 5, 6 জুন শুক্রের রবির সঙ্গে একটা বিশেষ সম্পর্ক হবে। 3rd জুন শুক্র আর রবির মধ্যে 63 মিনিটের পার্থক্য থাকবে। 4th জুন শুক্র আর বৃহস্পতির মধ্যে 6 মিনিটের পার্থক্য থাকবে। 5th জুন শুক্র আর রবির মধ্যে 11 মিনিটের পার্থক্য থাকবে। আর 6ই জুন 67 মিনিটের পার্থক্য থাকবে। তো 4th জুন যে 6 মিনিটের পার্থক্য, এটা কিন্তু একটা পিওর কাজিমি, যে হার্ট অফ দ্য সান। মধ্যযুগের মিডিয়েভাল টাইমসের যে অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ হয়েছিল, সেখানে এই কাজিমি শব্দটা, টার্মটা তৈরি হয়, জার্গনটা, যে সূর্যের একদম এই মোটামুটি 1 ডিগ্রির মধ্যে যদি কোনো প্ল্যানেট প্রবেশ করে কম্বাস্ট হয়ে, কম্বাসশনের ফেজে, তখন 1 মিনিটের মধ্যে 1 ডিগ্রির মধ্যে যে আসবে, সে একটা সোলার যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, হাইয়েস্ট পাওয়ার, যে একদম সবচেয়ে যে সুপারচার্জ সোলার পাওয়ার, সেইটা কিন্তু সে প্রাপ্ত হবে। তো আমি গত দিনের ভিডিওতেও আলোচনা করেছি যে পুরো আমাদের যে রেঞ্জটা মোটামুটি 11 থেকে 17 ডিগ্রির যে রেঞ্জ কম্বাসশনের, সেখানে সবচেয়ে বেশি দূরত্ব আর একদম সবচেয়ে কাছে 3টে ফেজে ভাগ করা হয়েছে। আন্ডার দ্য বিমস হচ্ছে জাস্ট কম্বাসশন শুরু হলো, দূরত্ব ম্যাক্সিমাম, তারপর যেই আরেকটু ক্লোজ গেল সূর্যের কাছে, সেটাকে বলা হচ্ছে কম্বাসশন। আর একদম 1 ডিগ্রির মধ্যে যখন সূর্যের কাছে চলে যাবে, সেটা হচ্ছে কাজিমি। এই কাজিমি হচ্ছে একদম সূর্যের যে কোয়ালিটিটা, সূর্য কম্বাসশনের সময় যেভাবে দগ্ধ করে দিচ্ছে, প্ল্যানেটটাকে ইনভিজিবল করে তার যে ক্রিয়া, তার যে বৈশিষ্ট্যটাকে ওভারশ্যাডো করে দিচ্ছে, সেই অ্যাকশনটা কাজিমিতে হচ্ছে না। কাজিমিতে সূর্যের শক্তিতে গ্রহ একটা অন্য লেভেলে চলে যাচ্ছে। তো কম্বাসশন ফেজের মধ্যে এই যে 3টে পর্ব, এই 3টে পর্বর সবচেয়ে ইউনিক যে পর্বটা, সেটা হচ্ছে এই কাজিমি, এবং এটা শুক্রের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। এই শুক্রের কাজিমি নিয়ে অনেক
পাশ্চাত্যের অ্যাস্ট্রোলজাররা রিসার্চ করেছেন, এবং শুক্রের কাজিমিটা বক্রগতির শুক্রের সময় আরও অনেক বেশি পাওয়ারফুল। কিন্তু এই সময় আমরা শুক্রকে মার্গী গতিতে একটা কাজিমি পাবো। এটা শুক্র অবশ্যই বিশেষ রেজাল্ট দেবে। এখন এই যে শুক্র বিশেষ রেজাল্ট দেবে, এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে শুক্রের সঙ্গে বৃহস্পতির যে সম্পর্কটা, শুক্র এখানে একা থাকছে না, এখানে শুক্রের সঙ্গে বৃহস্পতির অবস্থান থাকছে। তো দৈত্যগুরু আর দেবগুরুর যে ব্যাকগ্রাউন্ডটা, সেটা আমাদের একটু বুঝতে হবে যদি আমাদের জানা না থাকে। তো ঋষি ভৃগু আর ঋষি অঙ্গিরস, এই যে পরম্পরা, এই যে লিনিয়েজ, এখান থেকেই কিন্তু শুক্র আর বৃহস্পতির উৎপত্তি। এবং শুক্র আর বৃহস্পতির মধ্যে যে বিবাদটা, সেই বিবাদটা, সেই দ্বন্দ্বটা, সেই ডুয়ালিটিটা কিন্তু প্রয়োজন যে কোনো রকম ক্রিয়েশনের জন্য। কারণ ডুয়ালিটি না থাকলে, দ্বন্দ্ব না থাকলে ক্রিয়েশন হবে না। তো পোলারিটির দরকার হয় ক্রিয়েশনের জন্য। এখন বৃহস্পতি আর শুক্রের মধ্যে দৈত্যগুরু দেবগুরু, দেবতাদের সাপোর্ট করতেন বৃহস্পতি, অসুরদের সাপোর্ট করতেন শুক্র। এই যে দেবতা অসুরের যে দুটো ক্যাম্প, দুটো টিম, এটা আরও অনেক অতীতে গভীরে যদি আমরা যাই, তাহলে সেখানে দেখা যাবে যে এই ঋগ্বেদের সময় যে বরুণ দেবতার উপাসনা ছিল, বরুণের যে আধিপত্য ছিল, পরবর্তীকালে বরুণের উপাসনা, বন্দনা, আধিপত্য ক্ষীণ হয়ে গেল, সমাপ্ত হয়ে গেল। ইন্দ্রের আধিপত্য, বন্দনা, উপাসনা বৃদ্ধি পেল। যদিও ইন্দ্র কিন্তু ঋগ্বেদেও মেনশনড আছে এবং যথেষ্ট ইম্পর্টেন্স আছে। এই বরুণ আর ইন্দ্রর যে উপাসনা, এখান থেকে কিন্তু অরিজিন দ্বন্দ্বের। বরুণের উপাসনা করত ঋষি ভৃগু এবং তার যে ভক্তরা ছিলেন, আর ইন্দ্রর সাপোর্টে, ইন্দ্রর দলে, আমরা জানি ইন্দ্রর সভাতে বৃহস্পতি তার দেবগুরু ছিলেন। এইখান থেকে অরিজিনালি শুরু। যারা সিরিয়াস রিসার্চ করেছেন আমাদের সনাতন ধর্ম নিয়ে, একটা রিসার্চ পেপারে এরম কথাও বলা আছে যে সিন্ধু নদীর পশ্চিমে বরুণের উপাসনা হতো, ঋষি ভৃগুর বংশের মুনি ঋষিরা, উপাসকরা বরুণের উপাসনা করতেন। আর সিন্ধু নদীর পূর্বে, পূব দিকে ইন্দ্রের উপাসনা হতো, সেটা বৃহস্পতি, অঙ্গিরস, ঋষি অঙ্গিরসের বংশ পরম্পরা করতেন। ভৃগু ঋষিদের নিরাকার উপাসনায় তাদের বিশ্বাস ছিল, তাদের নিরাকার উপাসনা করতেন। অঙ্গিরস ঋষি, বৃহস্পতির যে লিনিয়েজ, তারা সাকার মূর্তি, বিগ্রহ পুজো। তো এই একটা বেসিক ডিফারেন্স। এবং ফিন্যান্স, বৃহস্পতি শুক্র, অর্থ, প্রাচুর্য, ধন সম্পদ, এই দুটো গ্রহই কিন্তু
ফিনান্স এবং অ্যাবান্ডেন্সের কারক। ইনফ্যাক্ট কিছু জায়গায় তো এরকমও শাস্ত্রে বলা আছে যে বৃহস্পতি শুক্রের যে যোগ সেটা অখণ্ড লক্ষ্মী যোগ। যদি বৃহস্পতি আর শুক্র একত্রে থাকে, একে অপরের কেন্দ্রে থাকে, তাহলে এটাকে অখণ্ড লক্ষ্মী যোগ বলা হয়, যেটা আমরা এলন মাস্কের জন্মছকে পাই এবং আরও অনেকের জন্মছকেই এরকম যোগ পাওয়া যায়। তো বৃহস্পতির যে দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে বৃহস্পতি অ্যাকাউন্টিংটা করে, পাস্ট, অতীতে আমার কিভাবে কাজ করে এসেছি তার মধ্যে সঠিক ভুল এই হিসেবটা, এই দিকটা দেখে। আর শুক্র হচ্ছে ভবিষ্যতের এক্সিকিউশন। তো দুটোই প্রয়োজন। অতীতের আমার ব্যাকগ্রাউন্ড ট্রেন্ড এক্সপিরিয়েন্সিয়াল ডেটাটা যদি আমি উপেক্ষা করে এক্সিকিউট করতে যাই, প্ল্যান তৈরি, পরিকল্পনা তৈরি করি, সেটা কিন্তু সঠিক হবে না। আর অতীতকে দেখে শুধু অতীতকে মান্যতা দিয়েই যদি আমি চলি, তাহলে আমার ভবিষ্যতের পরিকল্পনাটাও সঠিক হবে না। কিন্তু এখানেই একটা ব্যালেন্সিং, একটা হারমোনাইজিংয়ের বিষয় থাকে, এখানেই একটা দ্বন্দ্ব তৈরি হয়, এখানেই একটা তুতু ম্যায় তৈরি হয়, যেটা আমাদের সবসময়ই একটা সমস্যা। এই যে তুতু ম্যায়ের জায়গাটা, এইটা কিন্তু আরও বৃদ্ধি পাবে, কারণ একত্রে অবস্থান থাকবে বৃহস্পতি আর শুক্রের। কিন্তু শুক্র যেহেতু নিজের সক্ষেত্রে থাকছে, শুক্রের একটা আপার হ্যান্ড থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা শুক্র বৃহস্পতির কানেকশানে একটা ল্যাক অফ ডিসিপ্লিন, ওভার কনফিডেন্স, বাড়াবাড়ি করা, অতিরিক্ত করা এবং লিমিট ক্রস করা, যে বিষয়টা শনির জন্য বিশেষভাবে অ্যাট্রাকশনের জায়গা, যে শনি যে কালপ্রিটকে ধরবে, যে ক্রাইমটার জন্য স্যাটার্ন আপনাকে বুক করবে, সেইটা বিশেষভাবে শনিকে যে অ্যাট্রাক্ট করে, সেটা হচ্ছে এই বৃহস্পতি আর শুক্রের কানেকশান। কারণ নলেজ, উইজডম থাকে, সে বিষয়ে কোনো ডাউট নেই, সংশয় নেই। এখন সকলের কি আর পোস্ট ডক্টরাল নলেজ থাকবে না, কিন্তু যার যার মতো করে তার একটা ডোমেন নলেজ, একটা ডোমেন কমান্ড থাকবে, কম বেশি প্লাস মাইনাস, কিন্তু কোয়ালিটিটা থাকবে, কিন্তু ডিসিপ্লিনটা থাকবে না। এইখানে এই যে টেম্পারামেন্টাল প্রবলেমটা, এইটা বর্তমান সময়ে রাহু মঙ্গল অঙ্গারক যোগও কিন্তু টেম্পারামেন্টাল সমস্যা। তো এই যে শুক্র বৃহস্পতির অবস্থান থাকছে, এটা কিন্তু থাকছে আমাদের কালচক্রের, কালপুরুষের সেকেন্ড হাউসে। দ্বিতীয় ভাব এসেনশিয়ালি হচ্ছে খিদে, হাঙ্গার। তো আহরণের জায়গা, ইনপুটের জায়গা এবং অর্থ, পুরুষার্থ। তো আপনার যে মানসিকতা, যে আপনার জীবন অর্থপ্রদ কীভাবে হবে, এই জন্য ভ্যালিউজ। তো এই বৃহস্পতি আর শুক্রের এখানে যে অবস্থান, এবং এটা নর্মাল অবস্থান নয়, এটা কম্বাস্ট অবস্থান। সুতরাং একটা সিক্রেটিভ টেন্ডেন্সি থাকবে, একটা ফ্রাস্ট্রেশন থাকবে, রবির কারেকশন চলবে, সোলার পিউরিফিকেশন চলবে, সেখানে আমাদের একটা ন্যাচারাল রেজিস্ট্যান্স চলবে, একটা ফ্রাস্ট্রেশন থাকবে, আমরা শর্টকাট খুঁজব।
সুতরাং বেশ কিছু অকাম্য রেজাল্টস কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। একমাত্র উপায় হচ্ছে সারেন্ডার। কারণ নেটাল চার্টে যদি আপনারা কম্বাস প্ল্যানেটস দেখেন তাদের রেজাল্ট, সেক্ষেত্রে দেখা যায় এটা একটা ইনকিউবেশনের মতো, যে কম্বাস প্ল্যানেট একটা সময়ের পর অভূতপূর্ব শুভ রেজাল্ট দিতে পারে, সক্ষম হয়। তো ওই কম্বাসশনের এফেক্টটা, ওই ক্লেনজিং পিউরিফিকেশনটা যদি আমরা অ্যাকসেপ্ট করে ধৈর্য ধরে যদি সেটাকে আমরা গ্রহণ করি, তাহলে রেজাল্ট কিন্তু আমরা কম্বাসশনের পর পাব। আর কম্বাসশন পিরিয়ড চলাকালীন যদি আমরা নাচানাচি করি, উছালকুদ করি, তাহলে কিন্তু যে রেজাল্টগুলো হবে সেগুলো কাম্য হবে না। এই সোলার পিউরিফিকেশন ক্লিনজিংটাকে পেনফুল হলেও খুব গ্রেসফুলি অ্যাকসেপ্ট করতে পারলে আমরা কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট পাব। এবং ভেনাস কাজিমি যেটা হবে, যেহেতু খুব ক্লোজ কনজাংশন হবে এই 4, 5, 6 জুন এই পিরিয়ডটাতে, আমরা কিছু এক্সেপশনাল ভালো রেজাল্ট আশা করতে পারি যদি আমরা সেইভাবে নিজেদের চালনা করি। দেবাদিদেব মহাদেবের গজসংহার মূর্তির কথা আলোচনা করেছি, গজাসুর, এবং তার মন্ত্রও আপনাদের দিয়েছি। ওং গজানন গজসংহার মূর্তয়ে নমঃ, ওং গজানন গজসংহার মূর্তয়ে নমঃ। আরেকটা মন্ত্র ছিল ওং তৎ শিব মহেশ্বরায় বিদ্মহে বেদ মার্তণ্ডয় ধীমহি তন্নো গজ সংহার মূর্তি প্রচোদयात्। ओं तत् शिव महेश्वराय विद्महे वेद मार्तण्डय धीमहि तन्नो गज संहार मूर्ति प्रचोदयात्। এই যে গজাসুর, এই হচ্ছে দিস ইজ দ্য ডেঞ্জার। যখন কম্বাসশন চলবে, সূর্য যখন আমাদের পিউরিফিকেশন রেকটিফিকেশন করবে, তখন আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাব, আমরা ওই শর্টকাট খুঁজব। কারণ এটা দ্বিতীয় ঘর, মনে রাখতে হবে আপনাকে। যখন একটা গ্রহ অ্যানালিসিস আমাদের করতে হবে, যখন আমরা একটা গ্রহ সংযোগকে অ্যানালিসিস করব, তখন গ্রহের বৈশিষ্ট্য, গ্রহের অবস্থানের বৈশিষ্ট্য, গ্রহের রাশির বৈশিষ্ট্য, এগুলো সব কনসিডার করতে হবে। সব কিছুকে জলাঞ্জলি দিয়ে নিজের মতো করে করলে তো আমার চলবে না, আমাকে তো দেখতে হবে পরাশর কী বলেছেন, জৈমিনী কী বলেছেন, ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি, ইস্টার্ন অ্যাস্ট্রোলজি। এটা টেকনিক্যালি আই হ্যাভ টু বি কারেক্ট। আমি নিজের অ্যাস্ট্রোলজি তৈরি করতে পারবো না, করতেই পারি, সেটা অন্য কথা। তো এই যে গজসংহার মূর্তি, এই যে এলিফ্যান্টের, হাতির যে উন্মত্ততা, ওই যে সিক্রেট ডিজায়ারটা তৈরি হয়ে যাবে, ওই যে অবসেশনটা যে আমাকে করতেই হবে, আইডেন্টিফাইড হয়ে যাই আমরা সেই প্ল্যানেটের সঙ্গে, ওই প্ল্যানেটের কারকতা আমাদের জীবনে চরম হয়ে যায়। সেটাই হচ্ছে সেই গজাননা এনার্জি। সেটাকে সংহার করতে হবে, সেটাকে কন্ট্রোলে রাখতে হবে। এবং এটা খিদের ঘর, এবং শুধু নিজের নয়, সকলের কথাটা ভাবতে হবে। ধর্ম রক্ষতি রক্ষিতঃ। আপনি যদি ধর্মকে রক্ষা করে চলেন, ন্যায়পরায়ণ হয়ে চলেন, তাহলে আপনাকে ধর্ম রক্ষা করবে, নচেৎ ধর্মই কিন্তু আপনাকে আপনার বিনাশের কারণ হবে। তো এই যে ভ্যালু এডিশনটা, অর্থ পুরুষার্থ, আপনাকে আপনার জীবনে যে গ্রোথ এক্সপ্যানশনটা বৃহস্পতির, সেটা অন্যান্যদের নিয়ে, ইনক্লুসিভ অফ আদার্স, এবং যে খিদেটা আমাদের মধ্যে উৎপন্ন হবে, সেকেন্ড হাউসের পার্টিকুলারলি
জীবনকে অর্থপ্রদ করার, ফাইন্যান্সের যে জায়গা, এইখানে যে একটা এক্সট্রিমে চলে যাওয়া, যে রাহুর এনার্জিটা, সেকেন্ড হাউসের ওই টরাসের এক্সল্টেড রাহুর যে এনার্জিটা, সেটাকে কন্ট্রোলে রাখাটা ভীষণ জরুরি। এটা বহু ক্ষেত্রে দেখা গেছে যে বৃহস্পতি শুক্রের মধ্যে যে একটা এক্সট্রিম এনার্জি চলে আসে, মানুষ বাড়াবাড়ি করে একটা বিশেষভাবে ফুলে ফেপে ফেটে একটা নিজের জীবনে বিপন্নতা তৈরি করে। এই জন্য এই গজসংহার মূর্তির যে মন্ত্রটা, সেটাকে খেয়াল রাখতে হবে, সেটাকে অবলম্বন করে চলতে হবে এবং মনে রাখতে হবে যে এখানে ওই যে ভোগবাদ, হেডনিজম যে বিষয়টা, যে ভোগ করব, সুখ, লাক্সারি, অ্যাবান্ডেন্স, চরম এক্সপেন্স, বড় গাড়ি, বড় বাড়ি, ভালো গাড়ি, ভালো জামাকাপড়, দামি দামি পারফিউম, ভালো ভালো এক্সোটিক ডেস্টিনেশনে ট্রাভেল, নিজের ক্ষমতার বাইরে গিয়ে, নিজের লিমিটকে, বাউন্ডারিকে উল্লঙ্ঘন করে এই রকম টেন্ডেন্সিস তৈরি হবে। কারণ কম্বাস্ট, এটা মনে রাখতে হবে। এমনিতেই বৃহস্পতি শুক্র একটা, যেহেতু দুটোই হেভিওয়েট প্ল্যানেট, তো এমনিতেই একটা এক্সেসের জায়গা, অ্যাবান্ডেন্সটা এক্সেসে পরিণত হয়। এখানে যেহেতু কম্বাসশনের ফ্যাক্টরটা আসছে, সেই কারণে কিন্তু আমাদের আরও সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই। এই শুক্র আর বৃহস্পতির যে ফেজটা, এখানে এই 19 মে থেকে 12 জুন একটা ফিনান্সিয়াল দিকে বিশেষ করে নজর রাখতে হবে। ইন জেনারেল ফিনান্সিয়াল মার্কেটসে টার্বুলেন্স আসতে পারে। ভারতবর্ষের লগ্ন বৃষ, সেখানে এই কম্বাস্ট ভেনাস আর কম্বাস্ট জুপিটার খুব একটা শুভপ্রদ অবস্থান নয়। তো ভারতবর্ষের জন্য কিছু সমস্যা তৈরি হতে পারে। ক্রিয়েটিভ ফিল্ডে নক্ষত্র পতন হওয়া বা কোনো রকম সিরিয়াস কোনো ফিনান্সিয়াল স্ক্যাম ইত্যাদির একটা সমস্যা আসতে পারে। রিলিজন, স্পিরিচুয়ালিটি বলবো না, রিলিজন সংক্রান্ত, ধর্ম সংক্রান্ত কিছু মতভেদের কারণে কিছু ডিস্টারবেন্স তৈরি হতে পারে। আর ব্যক্তিগত আপনার কি রেজাল্ট হবে মেষ থেকে মীন, সেটা নিয়ে আমরা আলাদা ভিডিওতে অবশ্যই আলোচনা করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।